মিতু কি রান্না করতেছ? তুমি সকালবেলা যে মুরগি ডানছো আর লাউ ডানছো, ওই দেশি মুরগি দিয়ে লাউ তরকারি রান্ধো। তোমার তো আবার মুরগি দিয়ে লাউ তরকারি খুব পছন্দ। বাহ বাহ, তাহলে আজকে অনেক মজা করে খামো। ভাইজান কেমন আছো? বাবা মানে মুরগি আইনা দিতে না দিতেই বইনার বইন জামাইটা দাওয়াত দিয়ে দিছো। ভাবি ভাইজান আমাকে দাওয়াত দেয় নাই, আমরা নিজের থেকে আইছি। হয়েছে, তোমাকে ভাই বোনের এই ঢং আমার আর ভাল লাগে না। নতুন নতুন জন ছিল তখন ভাল লাগতো, এখন পুরানো হয়ে গেছে। মিতু, সালমা ঠিকই কইছে, আমি তো ওকে দাওয়াত দিই নাই। কি রে সালমা, কোনো খবর টবর না দিয়া জামাই লই আইলি যে, কোনো সমস্যা? ভাইজান আমার মাইয়াটা খুব অসুস্থ, ওর হার্টের মধ্যে একটা ছিদ্র ধরা পড়ছে। তোর মাইয়া অসুস্থ তো কি হয়েছে? তুই না আনছিস কে? তোর ভাই ডাক্তার? ভাইজান ডাক্তার না, কিন্তু ডাক্তারের কাছে নিলে তো টাকা লাগবে। আপনারা তো আমার অবস্থা জানেন, আমার মাইয়ার হাড়ে একটা ফুটা ধরা পড়ছে, তার অপারেশন করতে প্রায় 3 লাখ টাকা লাগবে। অত টাকা তো আমার কাছে নাই, আমি তো বাবা হিসেবে গরিব। এখন ভাইজান আপনার কাছে আইছি, আপনি যদি এই টাকাটা দিতেন তাহলে আমার খুব উপকার হইতো, খুব সাহায্য হইতো। টাকাটা না হইলে আমি আমার মায়ের বাঁচাতে পারবো না ভাইজান। আপনি আমার সাহায্য করেন ভাইজান, আপনি আমার সাহায্য করেন। কি সাহায্য করবো? আপনার কথাবার্তা শুনে তো আমারও অবাক লাগতেছে। এমন করে টাকা চাইতেছে আমার জন্য মনে কোন শিল্পপতি যে কইলেন না গাড়ি গাড়ি টাকা ধরে দিয়া দিল। আরে আমরা নিজেকে সংসার ঠিকমতো চালাতে পারতেছি না, টাকা পয়সা কত কষ্ট, আপনার টাকা দেবো কই থেকে? তোর ভাবি ঠিকই কইছে সালমা, আমি অত টাকা কই থেকে দিব? আমার কাছে তো অত টাকা নাই। তোমার কাছে যেহেতু এখন টাকা নাই, তাহলে তুমি একটা কাজ করো, আমার ভাগের যে জমি জমা সম্পত্তি আছে ওগুলা তুমি আমারে বুঝায় দাও। ওগুলা বেচে যে টাকা হইব ওগুলা দিয়ে আমি আমার মাইয়ার চিকিৎসা করামু। ওরে হারামজাদি, এইটা তোর আসল মতলব তাই না? তার মানে তুই তোর মাইয়ার অসুখের বাহানা করে এই বাড়িতে এসেছিস তোর ভাইয়ের জমি হাঁকাইতে? এই নিমো খারাম, 2 দিন পর পর যে এই বাড়িতে উঠোস, আয়া যে এক গাদা করে খাস কইতে কাহে? হ্যাঁ, 2 দিন পর পর তোর ভাই যে এই জিনিসপাতি পাঠায়, গিফট টিফট পাঠায়, এটা কইতে কাহে? তোর এই ভাগের টাকা থেকে তো আহে। সারাদিন এই বাড়িতে পয়রা থাকে, এই বাড়িটা খায়, আবার এই বাড়ি ভাগ চায়। কত বড় নিমো খারাম! শুন, কান খুইলা শুনা রাখ, এই বাড়ির 1 তোলা ভাগ তুই পাবি না। কত বড় সাহস, ভাগ লইতেছে। যাই বাড়ি থেকে বাইরে। ভাবি, আমরা আপনার কাছে ভিক্ষা চাইতে আসি নাই, আমরা এসে এখানে তার অধিকার, তার বাপের জমির ভাগ চাইতে। আমরা কি আপনার সম্পত্তির ভাগ চাইতেছি নাকি ভাইজানের সম্পত্তির ভাগ চাইতেছি? ভাইজান আপনি কি লিয়া কথা কইতেছেন না? আমার বউয়ের সম্পত্তির ভাগ ওরে বুঝায় দেন। ভাইজান বিশ্বাস করো, আমি তোমারে বিপদে ফেলতে চাই নাই। যদি আমার মেয়েটা অসুস্থ না হইতো তাহলে ভাইজান আমি সম্পত্তির ভাগ চাইতাম না, বিশ্বাস করো। ভাইজান এখন যেহেতু বিপদে পড়ে গেছি, এখন তো আমার আর কিছু করুন নাই। ভাইজান তুমি আমার সম্পত্তিগুলো বুঝাই দাও, আমি ওগুলো বেঁচে আমার মায়েরটা চিকিৎসা করাই। ভাইজান আমার মায়েরটার কিছু হইলে আমি বাঁচব না ভাইজান। ভাইজান তুমি ওর কিছু হইতে দিও না ভাইজান। আব্বার সম্পত্তি কোথায় কতটুকু আছে এটা আমি দলিলপত্র না দেখে কইতে পারবো না। আমার একটু সময় দে, আমি দলিলপত্র দেখে নিই, তারপর তোর ভাগের অংশ তোরে আমি বুঝাই দিব। ভোগের মূল্য পাইছো, চাই লট দিয়ে দিবা, চুপচাপ থাকবা, কোনো কথা কইবা না। আর তুই খারাপ আছিস কে লেগা? কইছি না বাড়িতে আমি বাইচা থাকতে এই বাড়ির 100টা ভাগও তোর আমি দিমু না। ভালো ভালো কইতেছি, বাইরে নালে কিন্তু একদম ঝাঁটা দিয়া বাইরে বাইর করমু। ভাবি, আপনি সম্পত্তির ভাগ দিবেন না মানে? এই সম্পত্তি হচ্ছে আমার বড় হক, আমার বড় অধিকার। ভালো ভালো কইছি শুনলেন না তো? এই সম্পত্তির জন্য আমি বিচার বসামু, সালিশ বসামু। এই সম্পত্তি কিভাবে আদায় করে নিতে হয় আমরা দেখতে চামু। হ্যাঁ, দেখুন দেখুন কি করে, যাই বাড়ি থেকে। চলো। তুমি আমার মুখের উপর একটা কথা কইবা না, আমি দেখালুম। আইসে শুনি কার, যাও এখান থেকে, যাও। কি ব্যাপার কত? সে বিকাল থেকে দেখতেছি গম্ভীর ভাবে কি জানি চিন্তা করতেছো। কি বিষয়? কি? সালমা ব্যাপারটা নিয়ে ভাবতেছি। আমার আব্বা মরে যাওয়ার সময় কইছিল আমি যেন আমার বোনকে তার হক থেকে বঞ্চিত না করি, আমি যেন তার খোঁজ খবর নেই, আদর যত্ন করি। মরে যাওয়ার সময় আব্বা যে কথাটা কইছিল, ওই কথাটা না আমার কানে বাজতেছে। আমার মনে হয় কি মিতু, সালমাকে তার হক থেকে বঞ্চিত করা আমার ঠিক হইব না। ওরে ডাইকা ওর সম্পত্তির ভাগ করে বুঝাই দিই। আজকে এই কথাটা কইছো, আজকে পরে আর কোনোদিন মুখে আনবা না। বোনের ভাগ বুঝাই দিবা মানে কি? হ্যাঁ, এই যে তোমার বোন যখন আসে 15-20 দিন করে থাকে, তুমি রেখা রেখা খাওয়া, আমি কিছু কই?
ঈদ আসলে যে কোনো সময় তুমি ছেমাই চিনি থেকে শুরু করে এমন কোন জিনিসটা আছে যে দাও না? কোরবানি ঈদে গরুর অর্ধেকটাই তো উঠায় রাখো বোনের লেগা, সব তো দিয়া দাও। কোনোদিন কিছু কইছি? কোনোদিন তো কিছু কই নাই। তোমার বোনের হক তুমি দাও, ভালো কথা, তো সয় সম্পত্তির ভাগ তো আমি দিতে দিব না। তুমি তো বুঝতেছো না, আজকে আমরা দুজন আছি ভালো কথা, ভবিষ্যতে আমাকে বাচ্চা কাচ্চা হইব। তোমার বাপ মরার পরে তোমার কতটুকু জমি দিয়ে গেছে, এটার মধ্যে থেকে যদি তুমি তোমার বোনের দিয়ে দাও তাহলে আমাকে থাকবো কি? আমার পোলাপানের ভবিষ্যতে থাকবো কি? ভবিষ্যতে যদি ঘর বাড়ি কোনো কিছু তুলতে চাই কোথায় তুলবো কও? বাচ্চা কাচ্চা হইলে কি হইব না হইব এটা হেরা চিন্তা করবো, তাছাড়া সেটা ভবিষ্যতের বিষয়। কিন্তু এখন আমার ভাগ্নিটা অসুস্থ, আর আমার ভাগ্নিটা যদি কিছু হয়ে যায় আমার বোনও বাঁচবো না। আর ভাই হইয়া আমি এটা কেমনে সহ্য করবো তুমি কও? আর আমি যদি এই সময় বোনের পাশে না দাঁড়াই এটা আমার পাপ হইব, এলাকার লোকজন সিসি করবো। শোনো, সবসময় বাইরে থেকে যা দেখা যায় তা সত্যি হয় না। তোমার বোনের মাইয়ারা অসুস্থ লাগতেছে তার মানে এই না যে সত্যি সত্যি সে অসুস্থ। এটি সব তোমার বোনের চাল। তোমার বোন যে কত চালাক এটা তো তুমি জানো না। ভাগ্নির অসুস্থতার বাহানা করে সয় সম্পত্তি সব নিতে চাইতেছে, আর কিছুই না। না, আমার বোন মিথ্যা কথা কয় নাই। আমার ভাগ্নিটা সত্যি অসুস্থ, তারা দেখি মনে হচ্ছে সে অসুস্থ। কেন তুমি দেখো নাই? অসুস্থ হলে অসুস্থ, সমস্যা কি? ওর বাপ মারছে না নাকি মরে গেছে? আর বাপ মার চিকিৎসা করবো, তোমার তো মাথা কামানোর দরকার নাই। তুমি যদি আমার কথার বাইরে গিয়া বোনের সয় সম্পত্তির ভাগ দিতে চাও আমি কিন্তু মাইনা নিমুনা কইলাম। আর আমি যদি টের পাই আমি তো তোমার সংসার করব না। আজকে দিতে চাইছো ভালো কথা, এই কথা মাথা থেকে জায়গা দাও, আজকের পরে কোনোদিন আনবা না। খাওয়ান রেডি করছি, খাইতে আহো। শাহিন, তুমি একটা শিক্ষিত পোলা, তোমারে খুব ভালো মনে করতাম, কিন্তু তুমি অশিক্ষিতের মতো এই কাজটা কেমনে তোমার বোনের সাথে করতে পারলা? আমি কি করছি চাচা? কি করছো তুমি জানো না? এই তোমার বাবার যে সম্পত্তি আছে, তোমরা দুই ভাই বোন, দুইজনেই তো ভাগ পাইবা নাকি? তুমি নাকি তোমার বোনরে তোমার বাবার সম্পত্তির ভাগ দিবা না? তুমি কি মনে করছো দেশে আইন কানুন নাই, বিচার নাই? আমরা কি এই গ্রামে আছি না নাকি নাই? তোমার বোনের বাচ্চাটা খুবই অসুস্থ, হাসপাতাল ভর্তি করে রাখছে, টাকার খুব দরকার, এক্ষুনি টাকা লাগবে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার বোনের ভাগটা বুঝাই দাও। চাচা, এই তুমি থামো। চাচা কি কইবেন কোন তো? আমারে কোন। এই সয় সম্পত্তি লয়ে আমার জামাই লগে কথা কোনের কোনো দরকার নেই, আমারে কোন। সয় সম্পত্তির ব্যাপারে তোমার সাথে কথা কমকে লিখে? হ্যাঁ, তোমার শ্বশুর কি মরার আগে তোমার নামে লিখে দিয়ে গেছে সব? না, লিখা দেয় নাই, কিন্তু এখন এই জমি জমা সবকিছুর মালিক আমার স্বামী। তাই এই জমি জমা নিয়ে কোনো কিছু কথা বলতে হলে আমার স্বামীর সাথে না, আগে আমার সাথে কথা বলতে হবে। তাছাড়া ওকে যে কোনো বিপদে আপদে সুখে দুঃখে যখন যা দরকার পড়ছে সবকিছু সাহায্য করছি, তাহলে আবার জমির ভাগ দিতে হবে কেন? সম্পত্তির ভাগ দিতে হবে কেন? শোনো বৌমা, আমিও কিন্তু আমার বোনের সাহায্য সহযোগিতা সবসময় করতেছি। এই জন্য কি আমার বাবার সম্পদ আমার বোনে ভাগ পাইবো না? তার কি ভাগ দিব না? বৌমা তুমি বুঝতেছো না কে লেগা? এটা হলো ভাইয়ের প্রতি বোনের হক। দেখেন, আপনার পরিবারের কোনো কথা আমরা না গলাইতে চাই নাই। আপনার বোনের আপনি সয় সম্পত্তি দিবেন না সাহায্য করবেন এটা আপনার ব্যাপার। আমগো পরিবারের ব্যাপারে আপনি নাক গলাইতে আইহেন না, ঠিক আছে? আপনার অন্য কোনো কাম থাকলে ওটা করেন গিয়া। বৌমা, তোমার কত বড় সাহস আমার সাথে বেয়াদবি করো? তুমি জানো আমি কে? এখানে এখন যাই একটা আমিন ডেকে লইও, আমি দাঁড়ায় থাইকা এই সালমার বাঘ বুঝাই দিয়ে যাবো এক্ষুনি আজকা। বাঘ বুঝাই দেওয়ার পরে তোমাদের সম্পত্তি আমি নগদ টাকা দিয়ে কিনে নিব। কি কোন সিদ্দিক ভাই? হ্যাঁ ঠিক আছে, তোমরা কোনো টেনশন করো না, তোমরা চিকিৎসা চালিয়ে দাও, আমরা আছি না? না না চাচা, আমার বাপের ভিটায় অন্য লোক আসুক এটা আমি চাই না। আমার বোনের সম্পত্তি আমি তারে বুঝাই দিব। আই কি বড় সম্পত্তি বুঝাই দিবা? কি কইতেছ এগুলা? আর তুমি চুপ থাকো না চাচা। আমার বাপের কোথায় কি সম্পত্তি আছে, কত টাকা সম্পত্তি আছে, এই আইডিয়া তো আপনার আছে। সম্পত্তি তো আর এখন দিতে পারুম না। আপনি এক কাজ করেন, আমার বোনকে কয় টাকা দিতে হয় আপনি একটু মীমাংসা করে দেন। এই তো ভাইয়ের মতো কথা বলছো। শোনো, তোমার বাবা যে সম্পত্তি রেখে গেছে এর বাজার দর মানে বর্তমান বাজার দর মনে করো যে 15-16 লাখ টাকা হবে। তুমি এক কাজ করো, সালমারে 5 লাখ টাকা দিয়ে দাও। সালমা, তোর কোনো আপত্তি আছে? না চাচা, আমার কোনো আপত্তি নেই, আপনারা যেটা বলবেন সেটাই হবে। আমি শুধু চাচা আমার মাইয়াটারে বাঁচাইতে চাই। জামাই, তোমার কিছু করার আছে? না কাকা, আপনি মুরব্বী মানুষ, যে রায় দিচ্ছেন ওইটা আমরা মাইনা নিচ্ছি। বাহ, তাহলে তো সবকিছু ঠিকঠাক হয়ে গেল। কি কও শাহিন?
তোর বাগনিটা খুবই অসুস্থ, হাসপাতাল ভর্তি, জরুরিভাবে অপারেশন করতে হইব। তুই যতটুকু সম্ভব 2-1 দিনের মধ্যে তারে টাকাটা বুঝে দিয়ে দে। ঠিক আছে চাচা, আমি টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। ভাইজান আমগরে খবর দিছো কেন? ঢঙের ঠেলায় বাসে না। খবর দিছ কেন বুঝো না? বাপের বাড়ির জমি বেচা তো টাকা না লেগে অস্থির হয়ে গেছোস, বাড়িতে ভাইয়ের বিরুদ্ধে সালিশ বসাইছোস, এই বাড়ির ভিতরে বাইরের মানুষ আনতে চাইছোস। তোর ভাই টাকা জোগাড় করে আনছে, এগুলো নিয়ে আমাকে উদ্ধার কর, যা বাইরে। আহা, তুমি আমার বোনটার সাথে সবসময় এভাবে কথা বলো কেন? চুপ কর। আমারে কথা বলতে দাও। সালমা, তুই তো হিসেবে 5 লাখ টাকা পাস, ভাই তো পুরো টাকাটা জোগাড় করতে পারি নাই। অনেক কষ্টে ধার দেনা কইরা এই 4 লাখ টাকা জোগাড় করছি, এই টাকাটা রাখ। ভাই যদি পারি তোর 1 লাখ টাকা শোধ করে দেবো, আর যদি দিতে না পারি ভাইয়ের উপরে কোনো দাবি রাখিস না। কি এর 1 লাখ টাকা শোধ করবা? হ্যাঁ, আবার শোধ করার কি আছে? 4 লাখ টাকা দিছে হয় নাই? আমাকে পথে বসে তুই টাকাগুলো হাতে করে নিয়ে যেতেছস না বান্ডেল ধরে? চিন্তা করিস না, তুই আর তোর জামাইও পথে বসবি, কথাটা মনে রাখিস। ভাবি তুমি এখন যাই কও, যাই বইলে আমার অপমান করো না কেন, এখন আমার কিছু করণের নাই ভাবি। এই টাকাটা ভাবি আমার খুব দরকার ভাবি, আমার বাচ্চাটার চিকিৎসার লাগে আমার খুব দরকার। বিশ্বাস করো ভাবি, আমার যদি মাইয়াটা যদি চিকিৎসার জন্য না লাগতো আমি কোনোদিন নিতাম না ভাইজান। আমি তোমার কোনোদিন এত বড় বিপদের মধ্যে ফেলতাম না ভাইজান। তুমি আমার যা দিছো এই টাকায় আমার শুকরিয়া ভাইজান, তোমার 8 টাকা দাও লাগবে না ভাইজান, এটা দিয়ে আমার মায়ের চিকিৎসা হয়ে যাব। ভাইজান আপনি কোনো দাবি দেওয়া রাখেন না। আসলে সালমা এই টাকার ভাগ, সম্পত্তির ভাগ নিতে হয় নাই, আমি ওরে পাঠাইছি। কি করবো কম, আমি তো আর্থিকভাবে অক্ষম, আমি তো পারতেছি না আমি আমার মেয়ের চিকিৎসা করিতে। আপনার 2 জোটে আমার লিগে দোয়া করেন, আমার অবস্থা যদি একটু ভালো হয় এই টাকা আমি আপনাকে ফেরত দিয়ে দিব। এটা তুমি কি কইতেছো হানি? আমার বাপের সম্পত্তির ভাগ আমার বোন পাবো, এটা তো তার হক। আমি তো এমনি তারা 1 লাখ টাকা কম দিছি, তুমি কখনো এই টাকা শোধ করার চিন্তাই করো না। তাতে এই টাকাটা নিয়ে হাসপাতালে যাও, আমার ভাগ্নিটা চিকিৎসা করো, ওই সুস্থ করো। ভাইজান আমার মায়ের লেগে দোয়া করো, আল্লাহ যেন পুরো তাড়াতাড়ি সুস্থ করে দেয়, ও যেন ভালো হয়ে যায় ভাইজান। ঠিক আছে, যা তাড়াতাড়ি চিকিৎসা করা, আমি এসে দেখে যাবো না। যা যাই ভাইজান, আসসালামু আলাইকুম। চলো। তোমার মতো বলদ মানুষ না আমি দুনিয়াতে একটাও দেখি নাই। তোমার বোনে বিপদে পড়ছে ভালো কথা, 1-1.5 লাখ টাকা হাতে দিয়া দিবা, কইতাছে 5 লাখ টাকা তো পাও না, আবার 4 লাখ টাকা দিয়াও দিছে হাতে করে। আচ্ছা, এটা তো আমার বোনের হকের টাকা, আমি কি তার হকের টাকা মাইরে দিমু? তাও তো 1 লাখ টাকা কম দিছি। 1 লাখ টাকা কম দিছি, সাইডটা বান্ডেল লয়ে গেল হাতে করে 4 লাখ টাকার। এই যে টাকাটি নিছে না, লেগে তোমার সুদ দিতে হইব, অনেক বড় মাসুল দিতে হইব তোমার বোনের। আচ্ছা বাদ দাও তো, শোনো আমি তো কইতে ভুলে গেছিলাম, ভাইজান ফোন দিছিল, কইছে কালকে সকালে যেন তোমার লিয়া জরুরি হইব, বাড়িতে যাই, কি যেন আলাপ আছে কইতে। আমার ভাইজানের জরুরি আলাপ? হ্যাঁ। কি ব্যাপার ভাইজান, কত হঠাৎ করে আম করে খবর দিলা, কি হইছে? মিতু বোন, তুই তো জানোসই যে অনেকদিন ধরে আমার চাকরিটা গেছে, আর দেশে তেমন কোনো চাকরির ব্যবস্থা করতে পারতেছি না। বেকার বৈশা থেকে আসলে সংসারের অবস্থা বুঝতেই পারতেছিস, চালানোই মুশকিল হয়ে গেছে। এই জন্য ভাবতেছিলাম যে বিদেশ চলে যাবো। হরে বোন, আমার এক ভাই সৌদিতে থাকে, ভালো ইনকামও করে, আর একটা ভালো ভিসাও পাইছে, তাই তোমার ভাইরে আমি জোর করে কইতাছি যে বিদেশ চলে যেতে। ও ভাইজান বিদেশ যাবা? হ, খুব ভালো খবর। তোকে এই খবর দেওয়ার লাগে আমগো ডাকাইছিলা? না রে বোন, অন্য একটা কারণ আছে। বিদেশ যাইতে তো আসলে অনেক টাকার দরকার, না হইলেও 5-7 লাখ টাকার দরকার, অত টাকা তো আমার কাছে নাই। সেই জন্যই আমি চাইছি যে জমিটা বিক্রি করে বিদেশ যাব। কিন্তু আমি চাইলেই তো আর জমি বিক্রি করতে পারুম না, কারণ জমিতে তো তোরও ভাগ আছে। এই জন্য তোর একটু আগে থেকে জানাই রাখলাম, আমার জমিটা বিক্রি হইলে তুই রেজিস্ট্রি অফিসে আইসা একটা সাইন দিয়ে যাস, কারণ তোর সই ছাড়া তো রেজিস্ট্রি হবে না, আর আমি জমিটা বিক্রি করতে পারুম না।
ভাইজান, আপনি বিদেশ যাবেন, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আসলে দেশে থেকে কোনো লাভ নাই। আর জমি বেচার ব্যাপারে যেদিন রেজিস্ট্রি করতে দেবো আপনি আমার জানান, আমি মিত্র নিয়ে রেজিস্ট্রি অফিসে আসবো, ও সই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তোমার সমস্যা না থাকতে পারে, আমার তো আছে। ভাইজান, আব্বা মারা যাবার পরে এই সয় সম্পত্তির মালিক তুমি আর আমি। তুমি বিদেশ যাওয়ার লাগে তোমার ভাগের সম্পত্তিটুকু বিক্রি করবে, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু তোমার সয় সম্পত্তি বিক্রি করার আগে আমার যে ভাগটুকু আছে এটা আমার বুঝাই দিতে হবে। এটা তুমি কি বলে মিতু? তুমি তোর ভাইয়ের কাছ থেকে সম্পত্তি ভাগ নিবা? তাহলে আমার বোন। চুপ থাকো। আমরা ভাই বোন কথা কইতেছি না, এনে কথা কইতেছো কেন? আমারটা আমি বুঝে লব। কি কইলাম ভাইজান, বুঝতে পারছো? তুমি জমি বিক্রি করার আগে আমার ভাগটুকু আমার বুঝাই দিও। বোন রে, তুই তোর বাপের সম্পত্তি পাবি, ঠিক আছে। তোর ভাই বিদেশ গিয়ে 3-4 বছর থাইকা আসুক, তারপর তোর ভাই বিদেশ থেকে ফেরত আইলে তুই যে পরিমাণ জমি পাবি সেই পরিমাণ তোর টাকা দিয়ে দিবি। ভাবি, এইসব কথা না এখন মানায় না। মানে এখনকার যুগে মানুষের জীবন কখন থাকে থাকে না কইতে পারি না। তো ধরো বাইরে যদি বিদেশ যাওয়ার পর কিছু হয়ে যেতে, এই জমির ভাগ আমি কার থেকে নিব? তাছাড়া আমারও তো একটা সংসার আছে, তাই না? আমি তো এতদিন অপেক্ষা করতে পারুম না। ভাইজান বিদেশ যাওয়ার আগে আমার ভাগটুকু আমার বুঝাই দিলে তারপরে সে বিক্রি করুক না করুক এটা তার ব্যাপার, সমস্যা নেই। বোন রে, তুই আমার উপর একটু বিশ্বাস রাখ। আর এখন যদি আমি তোর সম্পত্তির ভাগটা দিতে যাই, তাহলে আমি ভিসার টাকাটা ম্যানেজ করতে পারবো না। আমি বিদেশ যাইয়া 2-3 বছরের মধ্যে তোর সম্পত্তির ভাগ, টাকা পয়সা আমি সবকিছু তোর একদম ঠিকঠাক বুঝাই দেবো। আমারে মাফ করো ভাইজান, তোমারটা তুমি বুঝতেছো, আমারটা তো আমার বুঝন লাগবে, তাই না? তুমি আমারে আমার ভাগটুকু না বুঝে দেওয়া পর্যন্ত তুমি জমি বিক্রি করতে পারবা না। এই তোর আপন ভাই না, আপন মায়ের বেটে ভাই না, তুমি এভাবে কথা বলতেছো কেন? ভাইজান জমি বিক্রি করে বিদেশ যেতে চাইতেছে, তারে বিদেশ যাইতে দাও, জমি বিক্রিটা করতে দাও। ভাইজান যদি বিদেশ থেকে আসে, তুমি শুধু জমির ভাগ কেন, আরো অনেক কিছু পাইবা, বুঝতেছো না কেন? আমার অনেক কিছুর দরকার নেই তো। আমার যেটা প্রাপ্য, যেটা আমার অধিকার, আমার বাপের সম্পত্তির যে ভাগটুকু আমার অধিকার আছে ওইটুকু পাইলেই হইলো। তুই আমার উপরে ভরসা রাখ, আমার উপরে বিশ্বাস রাখ। আমি তোর একটা টাকাও মেরে খাবো না। তোর যেই সম্পত্তির ভাগ আছে আমি তোর একদম ঠিকঠাক বুঝাই দেবো। খালি আমার 2-3টা বছর সময় দরকার, আমার একটু সোজা হয়ে দাঁড়াইতে দে। বোন রে, মাত্র 2টা বছর সময় দে। 2টা বছর সময় দিলে তোর ভাই কিছু না কিছু করতে পারবো, আমরা একটু মাথা তুলে দাঁড়াইতে পারবো। আমি তোমার সময় দিতে পারবো না ভাইজান। তুমি তোমার ভাগের জমি বিক্রি করবা, কোনো সমস্যা নেই, কইরো। আমার ভাগেরটুকু আমার বুঝাই দিয়া তারপরে তোমার বিক্রি করতে হইব। এর আগে যদি তুমি তোমার সম্পত্তি আমার ভাগ না বুঝাই দিয়া বিক্রি করতে চাও, আমি কিন্তু দুজনের নামে কেস করে দেব। এখন তোমাকে 7 দিন সময় দিলাম, চিন্তা ভাবনা করো, ব্যবস্থা করো, কইরা 7 দিন পর আমার জানাই দিও, ঠিক আছে? চলো ওঠো। ভাইজান, ভাবি। আলমা, তুই কেমন আছো? ভালো আছি ভাইজান, তুমি কেমন আছো? ভালো আছি। এই যে দেখো, তোমার কাছ থেকে টাকা নিয়ে আশার চিকিৎসা করাইছি, এখনো সম্পূর্ণ সুস্থ। সুস্থ হয়ে মামার সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে, এই জন্য তোমার সাথে দেখা করানোর লাগে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, আমার মায়ের সুস্থ হয়ে গেছে, ভালো লাগছে, আল্লাহর কাছে লাগছে। তুই বাড়িতে আসিস কেন? এটা কেমন কথা কও ভাবি? আমার বাপের বাড়িতে আমি আসুম না? এটা তোর বাপের বাড়ি আসিল, এখন আর এটা তোর বাপের বাড়ি না। তুই এই বাড়ির কেউ না। কেন ভাবি? আমি এই বাড়ির কেউ না কেন? কারণ তুই তোর ভাইয়ের কাছ থেকে সমস্ত সম্পত্তির ভাগ নিয়ে গেছিস। সম্পত্তির ভাগ যখন নিয়ে গেছিস, এই বাড়িতে আর তোর কোনো অধিকার নাই। তোর যত হক ছিল, যত অধিকার ছিল, সম্পত্তির ভাগ নেওয়ার সাথে সাথে সব শেষ। আর কখনো আমার এই বাড়িতে আবি না। তোর মাইয়ারে নিয়ে তাড়াতাড়ি বাইর হ। এটা তুমি কেমন কথা বলতেছো? আমার বোন সম্পত্তি ভাগ নিছে বলে সে কি এই বাড়িতে আইবো না? এটা তোর বাপের বাড়ি, তার অধিকার এই বাড়িতে সবসময় আছে। কিসের বোনের অধিকার থাকবে? ও যদি তোমার বোনই হইতো, ও যদি তোমার নিজের ভাই মনে করতো, এই বাপের বাড়ির থেকে, সম্পত্তির থেকে ও এইভাবে ভাগ নিয়ে যাইতো না। এই সম্পত্তির ভাগ নিয়ে আবার এই বাড়িতে কোন মুখে আইছিস? হ্যাঁ, লজ্জা করে না তোর? আমি বিপদে পড়ে সম্পত্তির ভাগ নিচ্ছি। ভাবি, এটা আমার বাপের বাড়ি, তুমি আমার বাপের বাড়ি থেকে আলাদা করে দিও না। আমার ভাইজানের কাছ থেকে আমার আলাদা করে দিও না ভাবি। আমি ভাইজানরা ছাড়া থাকতে পারুম না ভাবি। এখানে আমার জন্ম, এখানে আমার অনেক স্মৃতি, বাবা মার কবর এখানে। আমি এখানে না এসে তো থাকতে পারুম না ভাবি। তুমি আমার আলাদা করে দিও না ভাবি। এত কিছু আছে আপনার মাথায়? তো এত কিছু যখন আছে, তাহলে সম্পত্তির ভাগ নিছিলি কেন? সম্পত্তির ভাগ নিয়ে এখন মায়া দেখাইতে আসছিস না? তোর মাইয়ারে নিয়ে এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে যা। যদি না যাস, ঝাড়ু দিয়া বাইরে বের করবো। ভাইজান, তুমি চুপ করে আইছো কেন? তুমি কিছু কও। আমি এই বাড়িতে না এসে কেমনে থাকুম? তোমার না দেখে কেমনে থাকুম ভাইজান?
সে বললে হলো নাকি? এটা তোর বাবার বাড়ি, তো যখন খুশি তুই এই বাড়িতে থাকবি, আসবি। মিতু, আমার বোন সম্পত্তির ভাগ নিছে বলে তার কি হক শেষ হয়ে গেছে? ভাইয়ের কাছে বোনের হক কখনোই শেষ হয় না। আমার বোন এই বাড়িতে সবসময় আইব। আয় সালমা, তুই ঘরে আয়। খবরদার, তুমি যদি ওরে বাড়ির ভিতরে ঢুকো, আমি কিন্তু তোমার লগে সংসার করব না। আমি এখন এই মুহূর্তে তোমার তালাক দিয়ে যামুগা। সে সম্পত্তির ভাগ নিয়ে গেছে, তার মানে তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তার ভাইয়ের প্রতি তার যত হক আছিল সব হক শেষ। এত কিছুর পরে যদি তুমি ওরে এই বাড়িতে ঢুকাও, তাহলে আমি কইলাম সোজা আমার বাপের বাড়ি চলে যাবো। কারণ তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি চাও? তুমি আমার সাথে সংসার করবে নাকি তোমার বোনের এই বাড়িতে ঢুকতে দিবা? ভাইজান, আমার জন্য তোমার সংসারে কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তুমি সুখে শান্তিতে সংসার করো ভাইজান। আমি আর কোনোদিন এই বাড়িতে আসুম না। তোমার কাছে খালি একটাই অনুরোধ, তুমি আমারে ভুলে যাইও না। আমার বাপ মা কেউ নাই, আপন বলতে তো শুধু তুমি আছো। ভাবি তো আমারে এই বাড়িতে আর আইতে দিব না। তুমি একটু মাঝে মধ্যে আমার ওই বাড়িতে গিয়ে দেখে আইসো। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না ভাইজান, আর কিচ্ছু চাই না। আচ্ছা সালমা, আমার কথা শুনে যা বোন। আমার বোন সম্পত্তির ভাগ নিছে দেখা তুমি তারে আজকে বাড়িতে ঢুকতে দাও নাই। কাজটা তুমি ঠিক করছো মিতু? একদম ঠিক করছি। ঠিক করি নাই কেন? বাপের সম্পত্তির ভাগটা যখন নিয়ে গেছে, ওই টাকার সাথে সাথে নিজের সম্পর্কও বেঁচে দিছে, নিজের অধিকারও বেঁচে দিছে, বোনের হকও বেঁচে দিছে। আরে ভাইজান, ভাবি, আসেন আসেন, ভিতরে আসেন। না না, ঘরে যাবো না। মিতু কই? আছে তো। মিতু, মিতু দেখো কি আসছে। ভাইজান আসছে, ভাবি আসছে। ভাই ভাবি আসছো তোমরা? যাক, ভালো হয়েছে তোমরা আজকে আইসো দেখা আর গেলাম না, নাইলে বিকালে তোমার বাড়িতে যাইতাম। ভাইজান, সেদিন যে তোমারে কইলাম আব্বার সয় সম্পত্তি ভাগ করতে হইব, তো ওই ব্যাপারে কি সিদ্ধান্ত নিলা? সিদ্ধান্ত নেই আর কি আছে, বাপের সম্পত্তির ভাগ তো তুই পাবি। ভাবছিলাম বিদেশে গিয়া টাকা পয়সা ইনকাম করে তারপরে তোর ভাগটা বুঝাই দেবো, কিন্তু তোর যেহেতু এখনই লাগবো, কি আর করার, তাই তোর হিসাবটা বুঝাই দিতে এলাম। যাক, এটা বুদ্ধিমানে একটা কাম করছো ভাইজান। এলি কিন্তু কই সকাল থেকে আমার ডাইনারটা চুলকাইতেছে কেন? দাও টাকাটি দাও। আব্বা যে সহায় সম্পত্তি রেখে গেছে সেটার হিসাব নিকাশ করলে 12-13 লাখ টাকা হয়। সেই হিসাবে তুই 4 লাখ টাকা পাস। বুঝতেই তো পারতেছস, আমি কয়দিন পরে বিদেশ যাবো, সেখানে অনেক টাকার দরকার। তাছাড়া তুই তো জানোসই, কয়েকদিন আগে তোর ভাবি অসুস্থ হইলো, সেখানেও অনেকগুলো টাকা চলে গেল। 4 লাখ টাকা জোগাড় করতে পারি নাই, 3 লাখ টাকা পারছি। দাও টাকাটা দাও। বোন, 4 লাখ টাকার মধ্যে এখানে 3 লাখ টাকা আছে, এটা রাখ। আর 1 লাখ টাকা তুই আমার মাফ করে দেবো। ভাইজান, আপনি বড় ভাই, আপনি মাপ চাইবেন কেন? আপনি খুশি হয়ে যা দিচ্ছেন তাতে আমরা খুশি। আমরা আর কোন দাবি দেওয়া নাই। তুমি চুপ করো। দাবি দেওয়া নেই কইতে এসে আমার আছে। শোনো ভাইজান, তুমি নিজের মুখে কইলা 4 লাখ টাকা, কারণ আমি যদি জমি মাপতে যাই দেখা যাবে আমি 5-6 লাখ টাকার বেশি পাবো। তুমি বড় ভাই, তুমি কইছো 4 লাখ টাকা, ভালো কথা। 4 লাখ টাকা তো পুরোটা দিতে হইব, আমি তো 1 টাকাও কম নিব না। এটা তোমার কেমন বই? 1 লাখ টাকা কম নিতে চাইতেছে না? শোন, তোর 1 লাখ টাকা কম নেওয়া লাগবে না। আমার জামাই যখন বিদেশ দেবো, বিদেশ দেওয়া যখন টাকা পাঠাইবো, তখন আমি নিজেই তোর 1 লাখ টাকা দিয়ে যাবো। ভাবি, এইসব কথা না আমি খুব ভালো বুঝি। ভাই একবার বিদেশ গেলে গা, এই 1 লাখ টাকা তো দূরের কথা, তোমার খোঁজ খবরই পামু না। সয় সম্পত্তি তো পরের জিনিস, বাকির নাম ফাঁকি, বুঝছো? ওই যে 1 লাখ টাকা বাকি আছে, ওটা পুরোটা আমার এখনই দিতে হইব। তা নইলে ভাইজান কইলাম, বাপের সয় সম্পত্তি কিন্তু কিছু বিক্রি করতে পারবা না। মিতু, সে তোমার আপন ভাই, তোমার রক্ত। ভাইজান যা দিছে তাতে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। এটা আমাগো ভাই বোনের ব্যাপার, এর মধ্যে তুমি কোনো কথা কইবা না। কি হলো ভাইজান, খারাপ আছো কেন? দাও বাকি 1 লাখ টাকা দাও। বোন রে, এত প্রেশার এখন দিস না। আমি তো তোরে কইলামই, অনেক কষ্ট করে এই টাকাটা জোগাড় করছি। এখন আমার আর প্রেশার দিস না, আমি আর টাকা জোগাড় করতে পারবো না। তুমি কইতেছো তোমার কাছে টাকা নাই, এদিকে আমি দেখতেছি তোমার বউয়ের গা ভর্তি গয়না। টাকা যেহেতু নাই, নগদ সমস্যা নাই তো, বাবির গায়ের গয়না করে খুলে দাও, তাইলে তো হয়। সি 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 মিতু, তুই এত খারাপ? সামান্য 1 লাখ টাকা লাগে তুই আমার গায়ের গয়নাগাটি খুলে নিবি? আমি এই গয়নাগাটি দিতে পারবো না। ঠিক আছে, দিও না, ভালো কথা। আমিও তাহলে তোমাকে সয় সম্পত্তি বিক্রি করতে দিব না আমার বাপের। আমি সুন্দর মতো কেস করে দেবো, তখন কি করবা? না না, তুই মামলার কথা কইস না।
তুই বোন হয়ে যদি ভাইয়ের নামে মামলা করস তাহলে এলাকার মানুষের সিসি করবো, আব্বার মানে যদি কিছু থাকবো না। দাও গয়নাগুলো খুলে দাও। না না, আমি এই গয়না দিতে পারবো না। তুমি ভালো করেই জানো আমার বাপ মা বিয়ার সময় আমার এই গয়না দিছে। এগুলো আমার অনেক শখের গয়না, আমি এগুলো দিতে পারবো না। বউ আমি তোমার কই, আমি বিদেশে গিয়ে টাকা পয়সা ইনকাম করে আমি তোমার এর সুন্দর সুন্দর গয়না কিনে দেবো, কিন্তু এখন তুমি আমার এই অপমানের হাত থেকে বাঁচাও প্লিজ। তুমি গয়নাগুলো খুলে দাও। কি ব্যাপার সালমা, এত রাত করে তুমি বাড়ির বাইরে বসে রয়েছো মন খারাপ করে? চলো চলো তো, অনেক রাত দিচ্ছে, ঘরে যাবো, ঘুমাবো, আসো। আমার ঘুম আসে না, আমার খালি বুক ফাইটা কান্দন আসতেছে, ইচ্ছা করতেছে গলা ফাটায় কান্দি। আমার জন্মস্থান, আমার বাপের ভিটা, আমার বাপ মার কবর, আমি সেখানে যাইতে পারুম না। আমি এটা কোনোভাবে মানতে পারতেছি না। আমার ভাই আজকে থেকে আমার কাছ থেকে আলাদা হয়ে গেল। সালমা, আসলে কি করবো কও? তোমার সব কিছুর জন্য আমি দেয়, কারণ আমার টাকা পয়সা নেই, আমি গরিব মানুষ। আমার যদি টাকা পয়সা থাকতো, সম্পদ থাকতো, এটা বেচে হইলে আমি আমার মায়ের চিকিৎসা করাইতাম। আমি আমার বউরে জীবনে তার বাপের বাড়ি পাঠাইতাম আমার সম্পত্তির ভাগের জন্য। আমার বউ তার ভাইয়ের বউর কাছে অপমানিত হইব, এটা আমি চাইতাম না। এখন মনে হইতেছে আমি তোমার বিয়ে করে তোমার জীবন নষ্ট করে ফেলাইছি। না না, তুমি এমনি কইও না। আমার কপালে যা ছিল তাই হইছে। তো আমি তো আমার বাপের বাড়িতে না যাই থাকতে পারুম না, আমি তোমার ভাইরে না দেখে থাকতে পারুম না। তুমি একটা কাজ করো, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। কি কো? তোমার কি হয়েছে সালমা? তোমার আমি ডাক্তারের কাছে নেবো কেন? আমার কিছু হয় নাই, তুমি আমার হাসপাতালে লও, আমি আমার কিডনি বেচে দিব। আমি ভাইজানের কাছ থেকে যে টাকাটা নিছি সেটা আমি আমার কিডনি বেচে আমি ভাবির হাতে দিয়ে দিব। আমি আমি আমার বাপের বাড়িতে না গিয়ে থাকতে পারবো না, তুমি আমাকে নিয়ে চলো। তোমার কিডনি কি করো না? তোমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাটার কি হবে কও? যেমনি হোক, যেইভাবেই হোক, আমি তোমার ভাইয়ের টাকা শোধ করে দিই। ভাবি কেমন আছো? ভালো আছি। তুই কে? তোর তো চিনতে পারতাছি না। কি কও ভাবি, তোমার কি স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে? তুমি আমারে চিনতে পারতেছো না? না, তোরে চিনতে পারতাছি না। তুই কে? পরিচয় দে। এই কি এর পরিচয় দিবি? বুঝতে পারছি অনেকদিন পরে এসেছি তো, মজা করতেছো না? তুই কি আমার বেআইন লাগোস যে আমি তোর লাগে মস্করা করতাছি? আমি সত্যি তোরে চিনতে পারতাছি না। তুই কে? পরিচয় দে। ভাবি, আমার তো মনে হইতেছে আপনি সত্যি সত্যি মজা করতেছেন। এটা আলমগীর ভাইয়ের বোন, আপনার ননদ। ও আচ্ছা, আলমগীরের বোন। আমি তো চিনতে পারতাছি না। আলমগীরের ডাক দেই, দেখি সে চিনতে পারে কিনা। কই গো, এদিকে আসো তো। কি ব্যাপার, টাকাটাকি করতেছো কেন? হ্যাঁ নাকি কইতাছে হ্যাঁ তোমার বোন। দেখো তুমি চিনতে পারো কিনা। আমি তো চিনতে পারতাছি না। না তো, আমিও তো চিনতে পারতেছি না। এই কে তুই? এই বাড়িতে কেন আইছস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমরা মানে না চেনার ভান করতেছো কেন? কি হয়েছে ভাইজান? আমি তো তোমার বোন, এইভাবে কথা কইতেছো কেন? এইভাবে কথা কই না তো। আমার বোন ছিল, কিন্তু এখন আমার কোনো বোন নাই, আমার বোন মরে গেছে। কি কইতেছো ভাইজান? তোমার ফোন মরে গেছে মানে? তোমার বোন মরে গেলে আমি কে? আমি কেমনি তোমার সামনে খাড়ায় আছি? তুই জোর করে আব্বার ভাগের সম্পত্তির ভাগ নিছস। এরপরে আমি বহুত কষ্ট করে 3 লাখ টাকা জোগাড় করছি, তুই 4 লাখ টাকা, 1 লাখ টাকার জন্য তুই আমার বউয়ের কাছ থেকে স্বর্ণ গয়না খুলে নিছস। তোর কারণে আমি বিদেশ যাইতে পারি নাই, আমি বেকার বাড়িতে বসে রইছি, আমি আমার সংসারের ঠিক মতো দেখভাল করতে পারি না। এত কিছুর পরেও তুই কি করে ভাবলি যে তোর বোন হিসাবে আমি পরিচয় দিব? ভাইজান তুমি এগুলো কি কইতেছো? আমার বাপের সয় সম্পত্তিতে আমার হক আছে, আমি আমার হক আদায় করছি, আমার অধিকার।
এই জন্য তুমি আর ভাবি মিলে আমার বাড়ি থেকে বের করে দিবা? আমার জামাইয়ের সামনে আমার এভাবে অপমান করবা? অবশ্যই তোর এই বাড়ি থেকে বাই করে দিব। তুই তোর বাপের সম্পত্তির ভাগ নিয়ে গেছিস। তোর এই বাড়িতে কোনো অধিকার নাই, তোর এই বাড়িতে কোনো হক নাই। খবরদার, তুই তোর জামাই নিয়ে এই বাড়িতে আর কোনোদিনও আসবি না। যা বাইরে যা। ভাবি, সম্পত্তির ভাগ নিলে আপনার ননদ দিছে, আমি তো নেই নাই। আপনি আমাকে কেন অপমান করতেছেন বলেন তো? অপমানে দেখছেন কি? আপনি আপনার বড়ি নিয়ে এক্ষুনি বাইরে যান, না হলে ঘাট ধরে দুজনে বাই করে দিব। শুনছো তোমার ভাবি কি কইছে? সে নাকি আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিব। এত অপমানে বড় এখানে দাঁড়িয়ে থাকবা? কইলেই হলো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। দেহি বের করে তো ঘাট ধাক্কা দিয়া হাত করে মোড়ায় ভাঙ্গালাম না। এটা আমার বাপের বাড়ি, এনে আমার হক আছে, অধিকার আছে। আমি মরার আগ পর্যন্ত এই বাড়িতে আমু থাকুম খামু, দেখি কি করতে পারবো। সব কিছু নাটের গুরু তুমি। তুমি আমার ভাইয়ের এই সমস্ত কুপরামর্শ দিয়ে আমার ভাইয়ের মাথাটা খাইছো, তাই না? যত সব ফালতু কথা কইছো, একেবারে ফালতু কথা কইবা না। কইলে কিন্তু তোমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিয়ে আমার ভাইয়ের আরেকটা বিয়া করাই দিবে। কি তোর এত বড় সাহস? একে তো জোর করে সম্পত্তির ভাগ নিছিস, তার উপরে আমার জামাই আমার কাছ থেকে কাইরে নিতে চাস? আমার সংসারে সতী নেই না, আমার সংসার ধরে সারকার করতে চাস? এই তুমি কি কিছু কইবা নাকি দেখো তোমার বোনকে আমি কি করি? এক সময় তো আমার বোন ছিল, আর সে আমার বোন জামাই। আমি তো তাকে কিছু কইতে পারি না। তোমার যা ইচ্ছা তুমি করো, যেমনি পার বাড়ি থেকে বের করে দাও। এই বাইরে। কি এখন কান্নাকাটি করতেছো কেন? এবার বুঝতে পারতেছো তো পাপ যে বাপেরও ছাড়ে না? তুমি যে পাপ করছো সেই পাপের উপযুক্ত শাস্তি আজকে তুমি পাইছো। আমি কি পাপ করছি যে আমি শাস্তি পাবো? কি এমন করছি যে আমার ভাই ভাবি আমার বাড়ি থেকে বাইর করে দিল? তোমার মনে নাই তুমি আমার বোনের সাথে কি কি করছো? তুমি তোমার বাপের বাড়ি থেকে সম্পত্তির ভাগ আনতে পারো, কিন্তু আমার বোন আমার কাছে সম্পত্তির ভাগ চাইলে সেটা দোষ হয়ে যায়। তুমি আমার বোনের সাথে যা তা আচরণ করছো, তার সম্পত্তির ভাগ নিয়ে যাওয়ার পর তুমি তার এই বাড়িতে ঢুকতে দাও নাই। তুমি আমাকে আমার বোনের কাছ থেকে আলাদা করছো, আমার ভাগ নিয়ে রেখে পর্যন্ত আদর করতে দাও নাই। আমার বাপ মায়ের কবর এখানে, তুমি আমার বোনটাকে তার কবর পর্যন্ত দেখতে দাও নাই। তুমি জানো আমার বোনটা কত কষ্ট পাইছে? কিন্তু নিয়তির খেলা দেখো, তুমি আমার বোনের সাথে যা যা করছো ঠিক তোমার ক্ষেত্রে তাই ঘটছে। নিজের বাপের বাড়িতে তোমার ভাই ভাবি আজকে তোমাকে ঢুকতে দেয় নাই, কেমন লাগতেছে এখন? আমার বোনেরও কিন্তু সেদিন এরকম কষ্ট হয়েছিল, কিন্তু আফসোস তুমি আমার বোনের কষ্টটা বুঝতে পারো। সবসময় অন্যের জায়গায় নিজের রাখা তারপর চিন্তা ভাবনা করবা। তুমি তার সাথে খারাপ ব্যবহার করতেছো, তোমার সাথে যদি একই ব্যবহার করে তাহলে তোমার কেমন লাগবে? এখন তুমি বুঝতে পারছো সেদিন আমার বোনের কতটা কষ্ট হয়েছিল, আজকেও ঠিক তোমার ততটাই কষ্ট হয়েছে। বিশ্বাস করো, আমার কষ্টে বুকটা বাইরে যাইতেছে। এবার বুঝছো তো আমার বোন সেদিন কত কষ্ট পাইছে? আর বলো না শাহিন, আমি আর সহ্য করতে পারতেছি না। আসলে আমি আমার ননদের সাথে খুব খারাপ ব্যবহার করছি। আমার ননদের আমি বাড়িতে ঢুকতে দেই নাই, তার ভাইয়ের কাছ থেকে, তার বাপের বাড়ি থেকে তারা আলাদা করছি। আমি অনেক বড় অন্যায় করছি, যে অন্যায় শাস্তি আমি পাইছি। আজকে যখন আমার ভাই ভাবি আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে, তখন আমি বুঝতে পারলাম যে আমি কত বড় অন্যায় করছি। শাহিন, আমার সালমার বাড়িতে নিয়ে চলো, আমি ওর কাছে মাফ চাবো। আমার নিয়ে চলো। আমি যে কষ্ট পাইছি, আমি জানি না শুনে এই কষ্ট সালমারে পাইতে দেব না। আমি জানি না আমার বাপের বাড়িতে জীবনে যাইতে পারবো কিনা। সালমারে তার বাপের বাড়িতে, তার ভাইয়ের বাড়িতে নিয়ে আমার নিয়ে চলো সালমার বাড়িতে। ঠিক আছে, চলো। ভাইজান, ভাবি, তুমি আমার বাড়িতে আইছো? আমার যে কি খুশি লাগতেছে। এই কই তুমি? দেখা যাও, ভাইজানের ভাবি আইছে। আমার যে কি খুশি লাগতেছে, আমি বুঝাইতে পারব না। আসসালামু আলাইকুম। আরে ভাই ভাবি আপনারা আমগো বাড়িতে? আরে বাইরে খাড়া করে রাখছো কি লিগা? ভাই ভাবি আইন ঘরের ভিতরে আইন। আরে আমি নিয়ে যেতেছি, তুমি একটা কাজ করো তো, তুমি জলদি জলদি বাজারে যাও। বাজারে যে মাছ মাংস যা পাবা সব লয়ে আসবা। আমি আমার ভাইজানের ভাবিরা নিজ হাতে রান্না করে খাওয়ামু। ঠিক আছে, তুমি ঘরের মধ্যে বসো, আমি আইতাছি। দাঁড়ান ভাইজান। সালমা, আমি আজকে তুঙ্গ বাড়িতে খাইতে আসি না, আমি আসি ক্ষমা চাইতে। ক্ষমা চাইতে আসছো? কার কাছে ভাবি? তোমার কাছে ক্ষমা চাইতে আসছি সালমা। তোমার বাপের বাড়ির সম্পত্তিতে তোমার হক আছে, অধিকার। তুমি সেই অধিকার চাওয়ায় আমি
তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তোমার বাপের বাড়িতে যাইতে দিই নাই, তোমার বাইরে থেকে আলাদা করছি, এমনকি তোমার বাবা আমার কবরটা পর্যন্ত আমি দেখতে দিই না, আমার মাফ করে দিই। আমি অনেক বড় পাপ করছি, অন্যায় করছি। আজকে যখন আমার সাথে একই ঘটনা ঘটছে তখন গিয়ে বুঝতে পারছি কত বড় ভুল করছি। জানো বোন, আমার ভাই ভাবিও আমার বাপের বাড়িতে যাইতে দেয় নাই, আমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। আমি তারই শাস্তি পাইছি। তুমি আমার মাফ করে দাও বোন, তুমি আমার মাফ না করলে উপর আল্লাহ আমার কোনোদিন মাফ করবো না, আমি শান্তি পাবো না। সিসি ভাবি, আপনি আমার বড় ভাইয়ের বউ, আপনি আমার মুরব্বী, আপনি আমার কাছে ক্ষমা চাইলে আমার তো পাপ হইব ভাবি। আপনার উপর আমার কোনো রাগ অভিমান কিছু নাই ভাবি। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এতেই আমি খুশি। আমার মনে যত দুঃখ কষ্ট আসছিল আজকে সব শেষ হয়ে গেছে ভাবি। শুধু একটা কথা দাও ভাবি, আজকের পর থেকে আর আমারে আলাদা করে দিবা না, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। হরে বোন, আমি তোর কথা দিতেছি, এখন থেকে তোর ভাবি আর কোনোদিন তোকে আমাদের বাড়িতে যাওয়া নিয়ে কোনো খোঁটা দিব না। তো যখন খুশি তুই বাড়িতে যাবি, যতদিন খুশি থাকবি। আমার যদি সাধ্য আছে তোর আমি তাই খাওয়াবো। আর একটা জিনিস মনে রাখিস, বোনের হক ভাইয়ের প্রতি কখনোই শেষ হয় না। কি আমি কি ঠিক বলছি? ঠিক বলছো। সালমা, ভাইজানের বাজারে পাঠাতে চাইছিল না? কোনো দরকার নেই। আজকা তুমি আমাগুলোকে আমগো বাড়িতে না, আমাগো বাড়িতে না, তোমার বাপের বাড়িতে চলো, আমরা সবাই মিলে ওই বাড়িতে যাবো। তোমার ভাই বাজার করবো, আমরা সবাই মিলে আনন্দ করবো। সালমা, এই লো তোমার আর তোমার জামাই যা যা পছন্দ সব রান্না করছি, শুরু করো। ভাবি কষ্ট করে এত কিছু রাঁধতে গেছেন কি লিগা? কারণ আমরা এত পদের খাবার কেমনে খাবো কোন তো? কষ্টের কি আছে? আর এতগুলো পদ খাবেন কেমনে, মানে কেমন কথা? জোয়ান মানুষ, এখন খাবেন না তো কখন খাবেন? এখনই খাওয়ানোর সময়, আস্তে আস্তে খাইবেন, ধৈর্য নিয়ে খাইবেন, সময় আছে। তাহলে দেন বিসমিল্লাহ শুরু করি। হ্যাঁ আস্তে আস্তে। ভাইজান আপনার আবার কি হলো? আমার ভাগ্নি কই? আশা কই? আশায় ডাক দাও, আশা খাইবো না? আরে ভাইজান কি যে কও, ও কি এত রাত পর্যন্ত জায়গা থাকে? আমি সেই কখন খাওয়াই দিয়েছি, ও ঘুমায়ও গেছে। আচ্ছা ঠিক আছে, এবার শুরু করো। আমার ভাগ্নি যেহেতু খাইছে আর কোনো সমস্যা নাই, দাও শুরু করো। কিরে মিতু, তোরা নিজেরাই খাবি, ভাই ভাবির কথা ভুলে গেলি, দাওয়াত দিলি না যে? তোমাকে কি দাওয়াত দেবো ভাইজান? তোমরা তো নিজেরাই আমার লোকের কোনো সম্পর্ক রাখো নাই। আমার বাপের ভিটা বাড়ির ভাগ আমি নিছি বইলা তোমরা দুইজনে মিলে আমার জামাইয়ের সামনে আমার অপমান করছো, আমার জামাই সহ আমার বাড়ি থেকে বাইর করে দিছো। আমি খুব কষ্ট পাইছি ভাইজান, বিশ্বাস করো। ওই দিনের কষ্টের কথা আমি জীবনে ভুলুম না। অবশ্য আমিও পাপ করছিলাম, সে পাপের শাস্তিও আমি পাইছি, তাই তোমার আমার কোনো রাগ নাই। তোমরা আইসো, খুব ভালো হয়েছে ভাইজান। তুমি যে আমার 3 লাখ টাকা দিচ্ছি না, ওই 3 লাখ টাকার ভাবির যে গয়নাগুলো আমি রেখে দিচ্ছি, ওগুলো সব আমি তোমাকে ফেরত দিয়ে দিব। আমি বুঝছি টাকা পয়সার থেকে রক্তের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক অনেক বড়। আমার টাকা পয়সা সয় সম্পত্তি কিচ্ছু লাগবো না, আমার ভাই ভাবির আদর পাইলে, দোয়া পাইলে, তোমরা আমার মাফ করে দিও। আরে আমার কাছে তোর মাফ চাইতে হবে না, আমরা এমনি তোরে মাফ করে দিছি। আর তাছাড়া আমরা তো তোর উপর রাগই করি নাই। কি দুলা ভাই, বুদ্ধি মনে হয় কাজে লেগে গেছে। কি বুদ্ধি ভাবি? তোমার ভাই ভাবি তোমার ইচ্ছে করে খারাপ ব্যবহার করে নাই, তোমার ঘর থেকে বেরও করে দিতে চাই না। আমি ভাই ভাবিরে শিখাই দিছি যেন তুমি ওই বাড়িতে গেলে তোমার আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তোমার বাপের বাড়ি থেকে তোমার বাইর করে দিলে তুমি যে আমার বোনের সাথে অন্যায় করছো, ভুল করছো, তা যেন তুমি বুঝতে পারো। শোনো, বোনের হক ভাইয়ের কাছে কখনোই শেষ হয়। আর এই জিনিসটা বোঝানোর জন্যই ভাইজানরা আমি অনুরোধ করছি তোমার সাথে এই আচরণ করতে। ভাই ভাইয়ের কোনো দোষ নাই, তারা যা করছে আমার কথা দিয়ে করছে, তুমি তাদের উপর রাগ রাখো না। তুমি একদম ঠিক কাজ করছো। তুমি যদি এই কাজটা না করতা, আর ভাই ভাবি যদি তোমার সঙ্গ দিয়ে আমার সাথে এই আচরণটা না করতো, আমি জীবনে আমার ভুলটা বুঝতে পারতাম না। কিন্তু আমি কথা দিতেছি, আজকের থেকে আমরা সবাই মিলেমিশে থাকুক, এক লগে থাকুক, সয় সম্পত্তি ভাগাভাগি
এই সমস্ত কথাবার্তা আর কোনোদিন মাথায় বানব না। সবাই একলগে সুখে শান্তিতে থাকো। ভাইজান বসো, আমরা সবাই একলগে মিলামিশে খামো। ভাবি তুমি আসো তো, তুমি আমার পাশে বসো। ভাইজান তুমি চেয়ারটা টান দিয়ে নিয়ে আসো, আমি তোমার খাওন বাড়ি।